ইসলামী আন্দোলনকে রেখে 11 দলের আসন সমঝোতা চূড়ান্ত। জামায়াত 179, এনসিপি লড়বে 30টিতে, বাকি আসনের ঘোষণা শিগগিরই। আরেকটা পার্টি আমাদের সাথে সূচনায় ছিল, এখানে দেখা যাচ্ছে না। তারা নিজেদের নিয়ে আরো বোঝাপড়া করছেন, তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন, আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। দলীয় প্রধানকে ভোটে জেতাতে বিএনপি, জামায়াত ও এনসিপির নানামুখী কৌশল। গতানুগতিক প্রচারণা চালালে পরাজয়ের আশঙ্কা, মত বিশ্লেষকদের। নিখোঁজের 21 দিন পর কেরানীগঞ্জ থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার। প্রধান সন্দেহভাজন গৃহ শিক্ষিকা সহ 4 জন পুলিশি হেফাজতে। 75 দেশে অভিবাসন ভিসা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের কৌশল, বলছেন বিশেষজ্ঞরা। আলোচনায় মিলতে পারে ছাড়, বাংলাদেশকে এখনই প্রস্তুতি নেওয়ার পরামর্শ। এবং অবশেষে বিসিবির আশ্বাসে মাঠে ফিরছেন ক্রিকেটাররা। আজ থেকে শুরু বিপিএল-এর ঢাকা পর্ব। রাতে বিসিবি ফ্রাঞ্চাইজি ও খেলোয়াড়দের সভায় সিদ্ধান্ত। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সানিম রিধা। অবশেষে 11 দলীয় নির্বাচনী ঐক্যের আসন বন্টন করা হয়েছে, যেখানে জামায়াত লড়বে 179টি আসনে আর এনসিপিকে দেওয়া হয়েছে 30টিতে। এছাড়া বাংলাদেশ খেলাফতে মজলিসকে 20টি দেওয়া হয়েছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রার্থীদের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দেন জোটের নেতারা। বিস্তারিত প্রতিবেদনে। এই সংহতি 11 দলীয় জোটের এক বাক্সে ভোটের ঐক্যের। কয়েকদিনের টানাপোড়েনের পর অবশেষে সংবাদ সম্মেলন করে ঘোষণা করা হলো 11 দলীয় জোটের আসন বন্টন। যদিও এখনও অমীমাংসিত ইসলামী আন্দোলনের আসন সংখ্যা। দলটির সঙ্গে এখনও মতৈক্যে পৌঁছানো না গেলেও জোটে আছে জানিয়ে 253টি আসনের কতটি কোন দল পেল তার ঘোষণা দিলেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ তাহের। বাংলাদেশ জামায়াত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7, জাতীয় ইসলাম পার্টি 2, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। আমাদের এই দলের ভিতরে বাংলাদেশ খেলাফত আন্দোলন আছেন। আনুষ্ঠানিক আসন সমঝোতার ঘোষণার আগে সূচনা বক্তব্য দেন 11 দলীয় জোটের নেতারা। এ সময় জোটের প্রার্থীদের হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তারা। বলেন, সংস্কারের পক্ষে ঐক্যমত্য। সারা দেশের আমাদের প্রতিটি আসনে ওয়ান বক্স পলিসির মাধ্যমে এই 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে যাকে যে আসনে আমাদের কোনো দলের প্রার্থী থাকবে না আজকে ঘোষণার পর থেকে, সেটা আমাদের এই নির্বাচনী সমঝোতা বা 11 দলীয় নির্বাচনী ঐক্য তাদের প্রার্থী হিসেবে তারা বিবেচিত হবে এবং আমরা সবাইকে সহযোগিতার মাধ্যমে জনগণের পক্ষে, ন্যায়ের পক্ষে আমরা এই নির্বাচনকে ফলাফল নিয়ে আসবো এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। আপনারা আওয়ামী লীগের শাসন দেখেছেন, বিএনপির শাসন দেখেছেন। এখন আপনাদেরকে অনুরোধ করব, ন্যায়ের শাসন, সুশাসন, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা শাসন দেখার জন্য। জামাতের আমির বলেন, 47, 71 থেকে শুরু করে 24-এর সকল শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে দেশকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি 11 দলীয় জোটের। এ সময় নির্বাচন প্রসঙ্গে বলেন, কোনো ধরনের ভোট কারচুপি মেনে নেবে না এই জোট। অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না এবং আসলে আমরা একবারই এটা বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। যে কোনো ধরনের কারচুপি, ভোট ডাকাতি এবং ভোট ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে, ম্যানুভারিংয়ের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে স্পষ্ট। সংবাদ সম্মেলনে জানানো হয়, ইসলামী আন্দোলনের সাথে জোটের আলোচনা চলমান রয়েছে, যার ভিত্তিতে শিগগিরই ঘোষণা করা হবে বাকি আসন বন্টন। তারা নিজেদের নিয়ে আরো বোঝাপড়া করছেন, তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। সানিম রিধা, এখন, ঢাকা।
কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। সর্বোচ্চ সাংগঠনিক সক্ষমতা ব্যবহার করছে দলগুলো। দলের প্রধান নেতাকে জিতিয়ে আনতে চ্যালেঞ্জ থাকলেও প্রচারণায় কৌশলী হচ্ছে দলগুলো। আর দলীয় প্রধান হয়ে অন্য সাধারণের প্রার্থীদের মতো প্রচারণা চালালে পরাজয়ের শঙ্কা থাকবে বলে মত বিশ্লেষকদের। বিস্তারিত জাওয়াত মাহমুদের প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান তিন রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ তিন নেতা ঢাকায় নির্বাচন করার ঘটনা রাজধানীর রাজনৈতিক পরিমণ্ডলে নানা হিসেব নিকেশের জন্ম দিচ্ছে। দলগুলোও মরিয়া হয়ে শীর্ষ নেতাদের বিজয়ী করতে কৌশলী হচ্ছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন করছেন ঢাকা 11 আসন থেকে। নতুন প্রতীকে নির্বাচনে চ্যালেঞ্জ থাকলেও এই আসনে দলের শীর্ষ নেতাকে জয়ী করতে সর্বোচ্চ চেষ্টা করছে দলটি। প্রচারণার কৌশল হিসেবে ভোট পেতে ভোটারদের কাছে নাহিদ ইসলামকে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে গণ অভ্যুত্থানের এক দফার ঘোষক হিসেবে। সোশ্যাল মিডিয়াকে আমরা ব্যবহার করতেছি, আমরা অফলাইনে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। নাহিদ ইসলাম ভাই জনগণের কাছে যাচ্ছে, তার নির্বাচনী এলাকার। এইখানে ধানের শীষ হোক বা অন্য কোনো মার্কার যারাই প্রতিদ্বন্দ্বিতা করুক না কেন, নাহিদ ইসলাম নিজেই একটা কালের মহানায়ক। ঢাকা 15 আসনে লড়ছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এই আসনে তিনি আগেও নির্বাচন করায় দলটির নির্দিষ্ট ভোট ব্যাংক আছে বলে মনে করেন 15 আসনে জামায়াত আমিরের নির্বাচন সমন্বয়কারী। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই নির্বাচনী প্রচারণার কৌশল সাজাচ্ছে দলটি। জামায়াত সরকারে গেলে আমিরের কারণে ভোটাররা আলাদা গুরুত্ব পাবে বলে ভোটারদের বার্তা দেওয়ার চেষ্টা করছেন কর্মীরা। ডাক্তার শফিকুর রহমান যেহেতু দলের প্রধান, তা সেই হিসাবে জামাত যদি পাওয়ার শেয়ার করে তিনি বড় একটি জায়গায় তিনি পৌঁছবেন, যাবেন, এটা মানুষের একটা প্রত্যাশা ইতিমধ্যে তৈরি হয়েছে। কিন্তু আবহাওয়ান জনসাধারণের কাছে যাওয়ার যতগুলো মেকানিজম আছে জামাতের, সবকটা মেকানিজম জামাত সেখানে ব্যবহার করেছে। প্রায় একই কৌশলে এগুচ্ছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণা। শেষ মুহূর্তে তারেক রহমানকে প্রার্থী ঘোষণা করায় চ্যালেঞ্জ তৈরি হলেও দলের সর্বোচ্চ নেতাকে জয়ী করতে সকল ধরনের সাংগঠনিক প্রস্তুতি সম্পন্নের কথা জানায় ঢাকা 17 আসনে তারেক রহমানের প্রধান নির্বাচন সমন্বয়কারী। বিএনপি সরকারে গেলে এখানের ভোটাররা প্রধানমন্ত্রী পাবেন বলে প্রচারণার কৌশল নিচ্ছে দলটি। আমাদের চেয়ারম্যান তো এখানে প্রার্থী ছিল না, এনে চেয়ারম্যান মানে পরবর্তী পর্যায়ে দল এবং জনগণের অনুরোধে তিনি এখানে প্রার্থী হয়েছেন। যদি বিএনপি জয়লাভ করে তাহলে অবশ্যই তারেক রহমান বাংলাদেশের মানে প্রধানমন্ত্রী হবে। তো সেই কারণে এলাকার তো সবাই অন্তত মনে করে যে আমি প্রধানমন্ত্রীকে একটা ভোট দিলাম। দলীয় প্রধানদের ঢাকা থেকে নির্বাচন করার বিষয়টিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক দেখছেন রাজধানী কেন্দ্রিক দলগুলোর রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে। দলীয় প্রধানরা অন্যান্য প্রার্থীদের মতো একই পদ্ধতিতে প্রচারণা চালালে পরাজয়ের শঙ্কা থাকবে বলে মনে করছেন ডক্টর শিব্বির আহমদ। এই ক্যান্ডিডেটদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে এই ভোটারদেরকে কনভিন্স করা যে আমি বিজয়ী হলে বাংলাদেশ ভালো থাকবে। এই কনফিডেন্সটা ভোটারদেরকে দিতে হবে। দলীয় প্রধান হয়েও হেরে গেল অন্য প্রার্থীর কাছে, এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দলের জন্য ইভেন এটা একটা ইমেজ ক্রাইসিস, যেটা শেখ হাসিনার ক্ষেত্রে হয়েছিল, যে শেখ হাসিনা অন্যান্য আসনে জিতেছে কিন্তু ঢাকার একটা আসনে হেরে গিয়েছে। বাস্তবতা হলো রাজধানীতে ভোটারদের মধ্যে বৈচিত্র্য থাকায় দলীয় প্রধানকে বিজয়ী করে আনা দলগুলোর জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক দলগুলোর জন্য অত্যন্ত কঠিন ও হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে। বিভিন্ন জরিপে তারই আভাস পাওয়া যাচ্ছে এবং এসবকে বিবেচনা নিয়েই প্রধান তিন রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে ঢাকা থেকে জিতে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এর কারণ হিসাবে দলগুলো বলছে নির্বাচন পরবর্তী সময়ে রাজধানী ঘিরে রাজনৈতিক দলগুলো যে রাজনৈতিক কৌশল নির্ধারণ করে সেখানে এই দলের শীর্ষ নেতারা জিতে না আসতে পারলে অনেকটাই নেতিবাচক প্রভাব পড়বে। জাওয়াত মাহমুদ, এখন, ঢাকা। নিখোঁজের 21 দিন পর কেরানীগঞ্জের কালিন্দী থেকে মামের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ডায়াবেটিস বাজার এলাকায় গৃহ শিক্ষিকার বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। বাড়ির মালিক জানায় ওই গৃহ শিক্ষিকার পুলিশের কাছে বারবার গেলেও সাড়া পাননি তিনি। বিস্তারিত ফেরদৌস রহমানের প্রতিবেদনে।
কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুক্তিবাগের গোকপাড়ের এই বাড়িটিতে গেল 25 ডিসেম্বর গৃহশিক্ষিকার বাসায় পড়তে যায় স্কুল শিক্ষার্থী জোবাইদা রহমান ফাতেমা। এরপর আর খোঁজ না মিললে তাকে খুঁজতে যায় ফাতেমার মা রোকেয়া রহমান। একই সঙ্গে নিখোঁজ হন মা মেয়ে দুজনেই। অবশেষে নিখোঁজের 21 দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় ওই বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির মালিকের দাবি, বিগত কয়েকদিন যাবৎ পচা গন্ধ পেলে পুলিশকে খবর দেন তারা। পরে এসে ফ্ল্যাটের খাটের নিচে ও বাথরুমের ছাদ থেকে মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। আমরা সিসিটিভি তাদের অস্বাভাবিক আচরণ দেখতে পাচ্ছি, এটা আমার ওয়াইফ দেখছে আর কি। ওয়াইফ দেখার সাথে সাথে আমাকে ফোন দিছে যে একটু তাড়াতাড়ি আসো, দোতলা সম্ভবত কোনো অকারণ ঘটাইছে, তারা গেট খুলতেছে না, কান্নাকাটি করতেছে। না, ঘটনা ঘটার পরে তো ওনারা বেড়াইতে গেছিল, 2-3 দিন আগে আইছে। নিহতের স্বামীর দাবি, নিখোঁজের পর কয়েকবার এসে তার স্ত্রী ও মেয়েকে খোঁজার চেষ্টা করলেও বাড়ির মালিকের সহযোগিতা পাননি তিনি। বারবার পুলিশের দ্বারস্থ হলেও বিষয়টি আমলে নেয়নি পুলিশ, এমন অভিযোগও করেন তিনি। সন্দেহ থেকে যখন কোনোভাবে উনি এটা মুখ খুলতেছে না, তখনই তারপরে আমি জিডি করলাম। জিডি করতে গেছি পরে তখন বলতে কি যে আপনাকে আমার শুধু চার্জ করেছিল যে আপনার পারিবারিক কোনো সমস্যা আছে কিনা, এই জন্য তারা চলে গেছে কোথাও, পালাই আছে, আত্মগোপনে আছে। আত্মগোপনে তাহলে কীভাবে বাই করবো, আমরা পুলিশ তো আর ফেরেশতা না। অভিযোগ পাওয়ার পর ভুক্তভোগীদের সন্ধানে চেষ্টা অব্যাহত ছিল বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। মেয়ের হচ্ছে দুইটা নাম্বার ছিল, আমরা কল লিস্ট নিয়ে আসি, সিরিয়াল নিয়ে আসি। পরবর্তী দুপুর 12টার পর থেকে আমরা তার কোনো লোকেশন পাইনি। আমরা এটা নিয়ে কাজ করতেছিলাম। মা তার ভাড়াটিয়া বাসা থেকে বের হয়েছে। আমরা ওইটা থেকে আমরা ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করতেছি। আমি চেষ্টা করছি, কিছু ফুটেজ আমরা পাইছি, কিন্তু আমরা লাস্ট পর্যন্ত পৌঁছাইছি এটা পাইনি আমরা। এ ঘটনায় প্রাথমিকভাবে অভিযুক্ত গৃহশিক্ষিকা সহ 4 জনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান কেরানীগঞ্জ মডেল থানার ওসি। আমরা মনে করতেছি এরা জড়িত, আমরা ওইটা নিয়েই কাজ করতেছি। এখনো কাউকে দেখানো হচ্ছে না, জিজ্ঞাসাবাদ চলতেছে। চাঞ্চল্যকর এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। ফেরদৌস রহমান, এখন, ঢাকা। বাংলাদেশ সহ 75টি দেশের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতের ঘোষণা ট্রাম্পের কৌশল হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন এটি মার্কিন প্রেসিডেন্টের কূটনৈতিক আলোচনার সুযোগ সৃষ্টির নতুন কৌশল হতে পারে। তবে এটি বাস্তবায়ন হলে আন্তর্জাতিক ভ্রমণ, শিক্ষা ও ব্যবসায়িক বিনিয়োগে বড় প্রভাব পড়বে বলেও আশঙ্কা তাদের। ভিসা নিষেধাজ্ঞা থেকে ছাড় পেতে এখনই আলোচনার প্রস্তুতি নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। ঢাকার আমেরিকান দূতাবাসে সাক্ষাতের জন্য এসেছেন মোহাম্মদপুরের ইসফাক ফারহানা দম্পতি। গত সেপ্টেম্বরে ভিসার আবেদন করেছিলেন তারা। সাক্ষাতের পর বৃহস্পতিবার তাদের আবেদন বাতিল করা হয়। এর মধ্যে তারা জানতে পারেন অনির্দিষ্টকালের জন্য অভিবাসন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। আমরা হয়তো তাদেরকে বোঝাতে পারিনি যে আমরা যেহেতু আমাদের কোনো ডিপেন্ডেন্ট নেই, তো তারা মনে করেছে আমরা মনে গেলে আর আসবো না। হয়তো এটা চেঞ্জ হয়ে যাবে, সো চেঞ্জ হয়ে গেলে তখন আবার অ্যাপ্লাই করবো, আবার যাব। বাংলাদেশ সহ 75টি দেশের নাগরিকরা এই স্থগিতাদেশের আওতায় থাকবেন। এসব দেশ থেকে যারা ইমিগ্রেন্ট ক্যাটাগরিতে ভিসার আবেদন করেছে বা করবে, তাদের ভিসা প্রদান স্থগিত করার ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আগামী 21 জানুয়ারি থেকে এই আদেশ কার্যকর হবে। তবে নতুন নির্দেশনায় ট্যুরিস্ট ও শিক্ষার্থীরা আওতাভুক্ত নয়। ব্যবসা বা বিনিয়োগ ভিসাও স্থগিতাদেশের আওতায় পড়বে না বলছেন এই মার্কিন আইনজীবী। এই যে ইমিগ্রেন্ট ভিসা যে পজ করা হলো, এখানে ডিপার্টমেন্ট অফ স্টেট বলেছে তারা স্পেশাল সিচুয়েশনকে কনসিডার করবে এবং স্পেশাল সিচুয়েশন যদি ডিমান্ড করে এখনো কিন্তু ভিসা দেওয়া হবে। ইউএস সিটিজেনের যারা ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার, তাদের ভিসা পাওয়াটা ইউএস সিটিজেনের কনস্টিটিউশনাল রাইট। এই রাইটটা ডিপার্টমেন্ট অফ স্টেট চাইলে এত সহজে বন্ধ করতে পারবে না। বিশেষজ্ঞরা বলছেন ভিসা নীতির এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ভ্রমণ, শিক্ষা ও ব্যবসায়িক বিনিয়োগের উপর প্রভাব ফেলবে। তবে ট্রাম্পের এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী হওয়ার সম্ভাবনা কম। এটি তার কূটনৈতিক আলোচনার একটি সুযোগ সৃষ্টির কৌশল হতে পারে। সেক্ষেত্রে কোন কোন বিষয়ে ছাড় দিতে হতে পারে সেই আলোচনা এগিয়ে রাখতে হবে বাংলাদেশকেও। সরকারের একটা প্রস্তুতি থাকতে হবে, প্রতিশ্রুতির জায়গাও থাকতে হবে, অর্থাৎ নেগোশিয়েটিং টেবিলে যেন বাংলাদেশ বসতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা খুব বেশি সংকটের কোনো বিষয় না। সরকারকে যেটা করতে হবে যে প্রোঅ্যাক্টিভ একটা পলিসি জায়গায় যেতে হবে, যে মার্কিন সরকার কোন কোন জায়গাগুলোতে ইমিগ্রেশনের ব্যাপারে বাংলাদেশের সাথে চাপ দিতে পারে। হঠাৎ করেই এই যে ট্রাম্প গভর্নমেন্ট
তার যে অ্যান্টি মাইগ্রেন্ট যে একটা স্ট্যান্ড, সেইটার সে বাস্তবায়ন করতে যে পুরো মাইগ্রেশন সেক্টরটাকেই কিন্তু একটা ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। স্টুডেন্ট হয়তো যেতে পারবে, কিন্তু ইমিগ্রেশন পলিসির কারণে যারা পাশ করে গেছে। দর্শক, এবার বিপিএল প্রসঙ্গ। দিনভর মাঠের বাইরে নানা ঘটনায় উত্তাল ছিল দেশের ক্রীড়াঙ্গন। বিসিবির বিরুদ্ধে ক্রিকেটারদের অবস্থান, ম্যাচ বয়কট, পরিচালকদের অব্যাহতি সহ নানা ঘটনায় সৃষ্টি হয়েছে একের পর এক উত্তপ্ত পরিস্থিতি। যদিও সব পক্ষের আলোচনার পর বিসিবির আশ্বাসে শেষ পর্যন্ত মাঠে ফিরছেন ক্রিকেটাররা। আজ থেকে মাঠে গড়াচ্ছে বিপিএলের ঢাকা পর্ব। ঘটনাবহুল দিনের বিস্তারিত জানাচ্ছেন আসাদুজ্জামান লিটন। সেকেন্ড কোনো অপশন নাই, কারণ একজন মানুষ ক্রিকেট নিয়ে। ক্রিকেটারদের বিপিএলের ম্যাচ বয়কটের মধ্য দিয়ে শুরু হওয়া ঘটনাবহুল দিনের সমাপ্তিটা মধুর। বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের যে দ্বন্দ্বের ফলে বিপিএলের দুটি ম্যাচ স্থগিত হলো, তা প্রায় সমাধান হয় এক টেবিলে দুই পক্ষ। সে সঙ্গে এলো বিপিএল শুরুর ঘোষণাও। আমাদের কোয়ালিফাইংয়ের আগে একদিন একটা গ্যাপ ছিল, হ্যাঁ, রেস্ট ডে ছিল, উইচ ওয়াজ 18th। আমরা এখন করছি কি ওই 18 পর্যন্ত বডিলি শিফট করে নিয়ে যাচ্ছি। সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক নাজমুল ইসলামের মন্তব্যের জেরে শুরু হয় বিতর্ক। এরপর বুধবার আবারও তার কিছু মন্তব্যকে আপত্তিকর দাবি করে এই পরিচালকের পদত্যাগের দাবি তোলে কোয়াব। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আসে খেলা বর্জনের হুমকি। সবকিছুর তো একটা লিমিট আছে। সংশ্লিষ্ট বিষয়ে বিসিবি তড়িঘড়ি করে বিবৃতি দিলেও পরিচালকের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা। শেষমেশ বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে 48 ঘন্টার মধ্যে নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি। তবুও মন গলেনি ক্রিকেটারদের। দুপুরে মাঠে নামার পরিবর্তে সংবাদ সম্মেলনে আবারও শক্ত অবস্থান জানান দেয় কোয়াব। আপনারাও বিরক্ত, আমরাও বিরক্ত, পুরো ক্রিকেট জাতি বিরক্ত। তারপরে একজন বোর্ড ডিরেক্টরকে কেন সরানো যাচ্ছে না, এই কোশ্চেনটা আমারও আছে। চাপের মুখে শেষ পর্যন্ত জরুরি এক বোর্ড সভায় বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়। বিসিবির এমন সিদ্ধান্তের পরও বিপিএল এর দিনের দ্বিতীয় ম্যাচ মাঠে না করানোয় অনির্দিষ্টকালের জন্য বিপিএল এর চলমান আসর বন্ধের ঘোষণা দেয় বিসিবি। রাতে বিসিবির সঙ্গে বৈঠকে বসেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা, পরে যোগ দেন ক্রিকেটাররাও। সেখানেই আসে চূড়ান্ত সিদ্ধান্ত, কঠোর অবস্থান থেকে সরে আসে কোয়াব। ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের একটা হেলদি সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। খেলা শুরু করছি। কোয়াবের যে মেম্বার এবং প্লেয়ারদের পক্ষ থেকে যারা এসেছিল সবাই সেটা অ্যাকসেপ্ট করেছে। একটা জায়গা বাজে ক্রিকেটারদের বিপিএল বয়কট, প্রেস কনফারেন্স, স্টেডিয়াম এলাকায় ভাঙচুর, ধাওয়া পাল্টা ধাওয়া, ম্যাচ পরিত্যক্ত এবং শেষে দুই পক্ষের আবার মিলে যাওয়া, এ যেন নাটকীয়তায় পরিপূর্ণ একদিন। তবে দিনের শেষ ভাগে বিপিএল নিয়ে কেটেছে অনিশ্চয়তা, আর এটাই আপাতত দর্শকদের জন্য সবচেয়ে বড় সুখবর। মানে আমি ওই লেভেলে গেলাম না। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা। মাঘের শুরু থেকে শীতের দাপট কিছুটা কমেছে হিলি ও নওগাঁয়। সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মিলছে সূর্যের। এ নিয়ে বিস্তারিত জানাতে হিলি থেকে যুক্ত হচ্ছেন সোহেল রানা ও নওগাঁ থেকে যুক্ত হবেন আব্বাস আলী। আমরা শুরুতে হিলিতে যেতে চাই সোহেল রানার কাছে। সোহেল, জানাবেন যে শীতের তীব্রতা কেমন দেখছেন? সানি, হালকা এখনো কুয়াশার চাদরে কিন্তু চারিপাশ ঢাকা রয়েছে, তবে সেই কুয়াশা ভেদ করে কিন্তু আমরা সকাল 7টা থেকে সূর্যের দেখা পেয়েছি এবং সূর্যের যে তাপ সেটিও কিন্তু বেশ ছড়াচ্ছে এখন আমরা যেটি দেখছি, যার ফলে শীতের যে তীব্রতা সেটি কম অনুভূত হচ্ছে এই অঞ্চলে এবং যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের জীবনে কিছুটা স্বস্তি নেমে এসেছে এখন বলা চলে আর কি। এখন পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের যে তথ্য আমাদের কাছে রয়েছে, আজ এই অঞ্চলে 9.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে এবং বাতাসের আর্দ্রতা সে সময় ছিল 87%, যার ফলে এখন পর্যন্ত হয়তো হালকা কিছুটা বাতাস বয়ে যাচ্ছে, তবে শীতের তেমন তীব্রতা নেই সূর্যের তাপের কারণে। তবে এখানকার যারা সাধারণ শ্রমিক রয়েছেন তারা কিন্তু বেশ স্বস্তি প্রকাশ করেছেন। তারা কয়েকদিন ধরেই বেশ আনন্দের সহিত এবং তাপমাত্রা বাড়বার কারণে তারা কাজ করতে পারছেন এবং আমরা মাঠগুলোতে যেটি দেখছি যে বিশেষ করে কৃষি কাজের সাথে যারা যে শ্রমিকগুলো জড়িত তারা কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যবোধ ভাবে কিন্তু কৃষি কাজগুলো করতে পারছেন এবং বিশেষ করে আলু, বড় বীজতলা এসব দিয়ে কৃষকের যে দুশ্চিন্তা সেটি কিন্তু কিছুটা এই কয়েকদিন ধরে কিন্তু স্বস্তি রয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর বলছেন যে এটি আসলে হয়তো স্থায়ী থাকবে না, এটি কমে যাবে এবং তাপমাত্রা আরো কমতে পারে। সেক্ষেত্রে কয়েকদিন পরে কিন্তু শীতের তীব্রতা কিছুটা আবার বাড়তে পারে, এমন কিন্তু আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে। এখন পর্যন্ত সেই চিত্রগুলো আমরা দেখছি যে আসলে শীতের তাপমাত্রা কিছুটা কমবার কারণে স্বস্তি যে মানুষের মাঝে সেটি কিন্তু আমরা দেখছি। এতে করে রোগ
প্রতিরোধ ক্ষমতা কিছুটা বেড়েছে, ফলে রোগ বালাই কিন্তু শীতজনিত সেটি কিন্তু কমেছে। এখন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে এই স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকদিন আগেও যেখানে প্রতিদিন বহির্বিভাগ এবং আন্তঃবিভাগে প্রায় 300 থেকে 350 রোগী চিকিৎসা নিতেন, সেটি কিন্তু বেশ কমে এসেছে। এখন প্রতিদিন প্রায় 150 থেকে 200 রোগী এখানে চিকিৎসা নিচ্ছেন, ফলে কিন্তু কিছুটা স্বস্তি কিন্তু এখানেও ফিরেছে। সানি নিয়ে আরো জানাতে নওগাঁয় আছে সহকর্মী আব্বাস আলী, আমরা যাবো আব্বাসের কাছে। আব্বাস, জানাবে যে নওগাঁয় বেশ কিছুদিন সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছিল, বর্তমানে কি অবস্থা? ছানি কয়েকদিন আগের কথা যদি বলি, যে নওগাঁ জেলার উপর দিয়ে প্রচণ্ড শীত, কুয়াশা এবং শৈত্যপ্রবাহ বইছিল, অর্থাৎ বলা যায় যে 6.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছিল। তবে গত 2 থেকে 3 দিনের কথা যদি বলি, যে তাপমাত্রার কিছুটা উন্নতি হয়েছে, অর্থাৎ আজ বদলগাছি আবহাওয়া অফিস সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 11.5 ডিগ্রি সেলসিয়াস, এবং আমরা দেখেছি যে সকাল থেকেই সূর্যের দেখা মিলেছে। যদিও সকাল 6:30টার দিকে হালকা কুয়াশা ছিল, তবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সেই কুয়াশা মিলিয়ে যায় এবং একদম এখন আকাশ পরিষ্কার এবং সূর্যের দেখা মিলেছে এবং তাপমাত্রার কিছুটা উন্নতি হয়েছে, এবং এই তাপমাত্রা উন্নতি হওয়ার কারণে বলা যায় জনজীবন বেশ স্বস্তি ফিরেছে। এবং যেহেতু উত্তরের এই নওগাঁ জেলা কৃষি প্রধান জেলা এবং কৃষি প্রধান জেলা হওয়ার কারণে যেহেতু সূর্য উঠছে এবং সকাল থেকে যারা কর্মজীবী মানুষ রয়েছেন তারা মাঠে বিচরণ করছেন এবং বিভিন্ন কাজ করছেন। যেহেতু এখন ইরিবুড়ো মৌসুম চলছে এবং আলু রোপণ, আলুর পরিচর্যা এবং সরিষার যে পরিচর্যা রয়েছে সেই কাজগুলো তারা করছেন। অর্থাৎ এই আবহাওয়া ভালো থাকার কারণে কৃষকদের মাঝেও বেশ স্বস্তি ফিরেছে। তারা এই হালকা এই শীতের মাঝেও তারা মাঠে কাজ করে অনেকটা স্বস্তিবোধ পাচ্ছেন বলে তারা জানিয়েছেন, এবং তারা জানিয়েছেন যে যেহেতু গত কয়েকদিন আগেও তাদের প্রচণ্ড কষ্ট হতো, পানিতে নামতে পারতেন না, আয় রোজগার কম ছিল, এখন সেই চিত্র একেবারে আমরা ভিন্ন দেখছি এবং সকাল থেকে তারা কাজ করছে, তাদের কর্মঘণ্টা বেড়েছে এবং আয় রোজগারও তারা বেশ ভালো পাচ্ছেন বলে জানিয়েছেন। এবং পথে ঘাটে মানুষজন বেশ চলাচল করছে। এছাড়া আরেকটি বিষয় যদি বলি, যে যেহেতু হালকা শীত রয়েছে এবং হাসপাতালগুলোতে রোগীর ভিড় অনেকটা কম রয়েছে, সেখানে বিগত দিনের তুলনায় এখন বহির্বিভাগ এবং অন্তঃবিভাগে রোগীর সংখ্যা অনেকটাই কমে গেছে এবং আগামীতে আবহাওয়া আরও একটু স্বাভাবিক হবে এমনটাই মনে করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে তাপমাত্রা নিয়ে সবশেষ। শীতের খবর জানাতে হিলিও নওগাঁ থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। চট্টগ্রাম বন্দরের হ্যান্ডলিং করা কন্টেইনার 40%ই খালি, অথচ এসব কন্টেইনার ব্যবস্থাপনার জন্য নেই আলাদা কোনো ডিপো। ফলে কোনো কারণে খালি কন্টেইনার জমলে সমস্যায় পড়তে হয় বন্দর ও ডিপোগুলোকে। সংকট এড়াতে খালি কন্টেইনারের জন্য আলাদা ডিপো চায় বন্দর। এ ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ডকে প্রস্তাব দিয়েছে কর্তৃপক্ষ। যদিও সংশ্লিষ্টরা বলছেন শর্ত শিথিল করা না হলে শুধু খালি কন্টেইনারের জন্য ডিপো নির্মাণে উৎসাহী হবে না বিনিয়োগকারীরা। হাজেরা শিউলির প্রতিবেদন। বছরে প্রায় 7 থেকে 8 লাখ টিএস খালি কন্টেনার হ্যান্ডলিং করে চট্টগ্রাম বন্দর। রফতানি হওয়া খালি কন্টেনার হিসাব করলে এর পরিমাণ প্রায় 40%। তবে রফতানির চেয়ে আমদানি বেশি হলে কখনো ধারণ ক্ষমতার অতিরিক্ত খালি কন্টেনার জমে যায়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ, ধর্মঘট কিংবা কোনো কারণে পণ্য ডেলিভারি কম হলে বন্দরে কন্টেনার জট হয়, যা একটি বড় চ্যালেঞ্জ। এজন্য কন্টেনার ব্যবস্থাপনায় খালি কন্টেনারের জন্য পৃথক ডিপো চায় কর্তৃপক্ষ। ভবিষ্যতে আমরা চাচ্ছি যে কিছু অফডক এবং পাবলিককে ওপেন করে দেওয়ার জন্য, যেখানে আসলে এমটি কন্টেনারই হলো হ্যান্ডেল হবে। এটার জন্য কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত কোনো ম্যানেজমেন্ট বা ওইরকম অফডক গড়ে ওঠে নাই। এইটা নিয়ে আমরা ইনিশিয়েটিভ নিয়েছি, এনবিআর এর সাথে আমরা বার্তালাপ করেছি, ওনাদের সাথে আলোচনা হয়েছে কয়েকবার। আশা করি এটা একটা সমাধান হয়ে যাবে। এক্ষেত্রে আপৎকালীন ব্যবস্থা হিসেবে ইয়ার্ডে জমে থাকা খালি কন্টেইনার মাঝে মাঝে সিঙ্গাপুর বা কলম্বোগামী জাহাজে তুলে দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে এই খালি কন্টেইনার নিয়ে বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় শিপিং কোম্পানি ও বেসরকারি ডিপোগুলোকে। 21টি কন্টেইনার ডিপো পণ্য বোঝাই কন্টেইনারের পাশাপাশি বছরে প্রায় 14 লাখ টিএস খালি কন্টেইনার হ্যান্ডলিং করে, যা তাদের মোট হ্যান্ডলিংয়ের 58%।
এক্ষেত্রে খালি কন্টেনারের জন্য পৃথক ডিপো নির্মাণে উদ্যোক্তাদের উৎসাহী করতে হলে আইসিডির বিদ্যমান নীতিমালার শর্ত শিথিল করতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। খালি কন্টেনারের জন্য আলাদা অফডক দেওয়া যেতে পারে, তবে সেক্ষেত্রে অবশ্যই অফডকের আয়তনের যে শর্ত সেই শর্ত পরিবর্তিত করতে হবে, শিথিল করতে হবে এবং অন্যান্য যে শর্তগুলো বর্তমান আইসিডির জন্য আছে সেগুলোকে অনেকাংশে শিথিল করতে হবে। সবচেয়ে বড় যেটা কনসিডারেশন আসবে যে ডিপোর আয়তনটা কনসিডার করতে হবে। এই বিষয়ে নীতি নির্ধারণী মহল, বন্দর কর্তৃপক্ষ, কাস্টম কর্তৃপক্ষ এটাকে বিবেচনা করতে পারেন যে 2-3 একর বা 4 একরের মধ্যে এমটি কন্টেনার রাখার জন্য কোনো ডিপোকে অ্যাপ্রুভেল দেওয়া যায় কিনা। বর্তমানে খালি কন্টেনার বন্দরে রাখার প্রথম 7 দিনের ভাড়া প্রায় $7, দ্বিতীয় ধাপে পরের 7 দিনে প্রায় $14 ও তৃতীয় ধাপে 21 দিন থেকে নেওয়া হয় $27.5 করে। পণ্য বোঝাই কন্টেইনার 4 দিন ফ্রি রাখা হলেও খালি কন্টেনারের জন্য নেই কোনো ফ্রি টাইম। বর্তমানে আইসিডি পরিচালনার জন্য সব কন্টেনার ডিপোকে বন্ড লাইসেন্স নিতে হয়। খালি কন্টেনারের জন্য ডিপো নির্মাণে উৎসাহ বাড়াতে এই নিয়ম তুলে দেওয়ার পক্ষে বন্দর কর্তৃপক্ষ। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। শেরপুরে দিন দিন বাড়ছে সরিষার আবাদ। দাম ও ফলন আশানুরূপ হওয়ায় সরিষা চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। সরিষার পাশাপাশি মৌ বক্স স্থাপন করা হচ্ছে মধুর উৎপাদন। এবছর যে পরিমাণে সরিষা উৎপাদন হবে তা জেলার শতকরা 70% তেলের চাহিদা পূরণ করবে বলে কৃষি বিভাগ বলছে। শেরপুর থেকে সহকর্মী জাহিদুল খান সৌরভের প্রতিবেদনে বিস্তারিত। শেরপুরের প্রত্যন্ত গ্রামগুলো এখন পরিণত হয়েছে হলুদের রাজ্যে। দিগন্তজোড়া মাঠে ফুটে থাকা সরিষার হলুদ ফুলে ভরে উঠেছে কৃষকের জমি। হিমেল বাতাসে দুলছে সরিষা গাছ, আর গুনগুন সুরে মধু আহরণে মাঠে ছুটছে মৌমাছির দল। চলতি বছর সরিষার ফুলে মৌমাছির আনাগোনা বেড়ে যাওয়ায় পরাগায়ন দ্রুত হচ্ছে। এতে সরিষার গুটি ও দানার গঠনও ভালো হচ্ছে, যা সরিষার ফলন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরিষা চাষিদের পাশাপাশি হাসি ফুটেছে মৌচাষিদের মুখেও। জাত ভেদে সরিষা চাষে বিঘা প্রতি খরচ 5 থেকে 7,000 টাকা, প্রতি বিঘায় 7 থেকে 8 মনের বিপরীতে মন প্রতি বাজার দর মেলে 4,000 টাকা পর্যন্ত। খরচ বাদে বিঘায় লাভ থাকে 13 থেকে 14,000 টাকা। অল্প পুঁজি ও শ্রমে ভালো লাভে এই চাষে ঝুঁকছেন কৃষকরা। বিঘায় 6 মন সরিষা আসে, খরচ বাদ দিয়ে হাইরা আমার প্রায় 20,000 টাকা মতো লাভ থাকে। সরিষা চাষ করলে দেখা যাচ্ছে আমাদের মনে করেন কামলা খরচ নাই, বেশি সার প্রয়োগ করতে হয় না। একটা বছরে দেখা যাইতেছে আমরা 3টা ফসল ঘরে নিতে পারি শুধু সরিষার কারণে। এদিকে সরিষা ক্ষেতের পতিত জমিতে মৌ বক্স স্থাপন করেছেন মৌচাষীরা, যেখানে প্রায় 45,000 কেজি মধু আহরিত হবে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ, যার বাজার মূল্য প্রায় 120 কোটি টাকা। আমাদের মোটামুটি বক্স আসে 170টি। 1 সপ্তাহ পর পর মধু কালেকশন দিয়ে বাহির করি মধু। 7 থেকে 10 মণ মধু প্রত্যেক সপ্তাহে কালেকশন হয়। স্কোয়ার, এপি, ডাবর এই সমস্ত পার্টিতে মধু বিক্রি হয়। কৃষকরা ন্যায্য দাম পেলে বাড়বে সরিষার চাষ, কমবে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা। কৃষি বিভাগ বলছে সরিষার আবাদ বাড়াতে চাষিদের দেওয়া হচ্ছে সব ধরনের পরামর্শ। আমরা কৃষি বিভাগ কৃষি প্রণোদনা সহ আমাদের কৃষি প্রযুক্তির যে বিষয়গুলো আছে সেইগুলো আমরা মাঠ পর্যায়ে কৃষকদেরকে সহযোগিতা করতেছি। এতে করে আমাদের শেরপুর জেলায় দিন দিন সরিষার আবাদ বৃদ্ধি পাচ্ছে। চলতি বছর শেরপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার 5 উপজেলায় 16,400 কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ এবং রাসায়নিক সার প্রদান করা হয়েছে। জেলা কৃষি বিভাগ বলছে দেশে তেল বীজ উৎপাদনে সরিষা চাষের গুরুত্ব অপরিসীম। পাশাপাশি চলতি বছর শেরপুরে যে পরিমাণ সরিষা উৎপাদন হবে তা জেলার শতকরা 70% তেলের চাহিদা পূরণ করবে। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বাসের চালক ও হেলপার সহ 4 জনের নামে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। এই ঘটনায় বাসের চালক, হেলপার সহ 3 জনকে গ্রেপ্তার করা হলেও পলাতক রয়েছেন একজন। গ্রেপ্তারকৃতদের আজ আদালতে তোলা হবে। পুলিশ জানায় বুধবার রাত 11:30টার দিকে আশুলিয়া যাওয়ার জন্য সাফার পরিবহনের একটি বাসে ওঠেন ওই নারী। বাসে যাত্রী না থাকায় সে সময় তার কাছ থেকে স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন অভিযুক্তরা। পরে ভুক্তভোগী নারীকে গণধর্ষণ করে তারা। এক পর্যায়ে করটিয়া আন্ডারপাস এলাকায় পুলিশ বাসটিকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনাটি জানতে পারে।
চুয়াডাঙ্গায় এক গৃহবধূ এক যুবককে প্রকাশ্যে মাথার চুল কেটে ও জুতার মালা পরিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। বুধবার রাতের এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করেনি ভুক্তভোগীদের কেউ। চুয়াডাঙ্গা থেকে অনিক চক্রবর্তীর পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। এ যেন অমানবিক এক নির্যাতন। ঘটনা চুয়াডাঙ্গা জেলার দর্শনার কুন্দিপুর গ্রামে। অসামাজিক কার্যকলাপের অভিযোগে গেল বুধবার রাতে এক গৃহবধূ ও যুবককে আটক করে গ্রামবাসী। পরে বসানো হয় সালিশে। এরপর কোনো ধরনের আইনি প্রক্রিয়া ছাড়াই আটক ওই গৃহবধূ ও যুবকের ওপর অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে তাদের দুজনের চুল কেটে জুতার মালা পরিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। শরীরে ঠান্ডা পানি ঢালা হয় গ্রামের উৎসুক জনতার সামনেই। মাইরে আছে গাছে বেঁধে জুতার মালা গলায় দিয়েছে। গাছের সাথে বেঁধে দিয়ে হলো কালকে আজ 2 দিনই আর চুল কেটে দিয়ে ঢেরা ডাক দিই আর অতিরিক্ত মেরেছে। গাছে বান্ধা দিয়েছে 2 জন, বুঝেছেন? ওই স্বপনের মাথায় চুল কাটা আছে, অতটুকু দেখলাম, বেশিক্ষণ থাকিনি, চলে আসলাম দেখে। এগুলা খারাপ কাজ, এগুলো দেখে তো ঘৃণা লাগছে নিজেকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূ ও যুবককে উদ্ধার করে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা ও জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তাৎক্ষণিকভাবে আমরা ওখানে আমার পুলিশের দল পাঠাই। সেখানে থেকে ছেলে এবং মেয়েকে একটা উত্তেজনাকর পরিস্থিতি ছিল ওখানে, তার পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে হেফাজতে নিয়েছি এবং সেই ক্ষেত্রে ছেলে মেয়ের পক্ষ থেকে বা তার পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাই নাই। লিখিত অভিযোগ পাইলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। পুলিশ বলছে বেআইনিভাবে কাউকে আটক করে শারীরিক নির্যাতন, নারীর মর্যাদাহানি কিংবা প্রকাশ্য অপমান এসব গুরুতর মানবাধিকার লঙ্ঘন। এখন চুয়াডাঙ্গা। মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে সুস্থ সমাজ গড়ার উদ্দেশ্যে মাগুরায় অনুষ্ঠিত হচ্ছে মিনি ম্যারাথন, যেখানে অংশ নিয়েছে নানা বয়সী মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী বিশ্বজিৎ বাপি। বাপি, জানাবেন যে মিনি ম্যারাথনে কত মানুষ অংশ নিয়েছেন, কেমন আয়োজন দেখছেন? ছানি কিছুক্ষণ পূর্বেই মাগুরায় যে বৈচিত্র্যময় পরিবেশে যে মিনি ম্যারাথন দৌড়, এই দৌড় কিন্তু শেষ হয়েছে। এই দৌড়ে নারী, পুরুষ এবং বৃদ্ধ, শিশু সব বয়সী মানুষের প্রায় 3 থেকে 3.5 শতাধিক যে রানার তারা কিন্তু এই দৌড়ে অংশ নিয়েছে। তা আমরা যেটা দেখতে পাচ্ছি, মাগুরা শহরের যে স্টেডিয়াম, এই স্টেডিয়াম গেট থেকে এই দৌড় শুরু হয় এবং শহরের নূতন বাজার, ভায়নার মোড় এবং পুরাতন বাজার, ঢাকা রোড সহ গোটা শহর প্রদক্ষিণ করে প্রায় 4.5 কিলোমিটার দীর্ঘ এই দৌড়ে কিন্তু যারা দৌড়ে অংশ নিয়েছে এবং এই দৌড়ের পাশাপাশি আমরা দেখতে পেরেছি যে উৎসুক জনতাও কিন্তু অনেক কিন্তু ভিড় করেছে এবং মাগুরায় এই প্রথম যে ম্যারাথন দৌড় উপলক্ষে কিন্তু প্রত্যেকেই, অভিভাবক সহ প্রত্যেকের কিন্তু একটা আনন্দ উচ্ছ্বাস কিন্তু বিরাজ করছিল। তো এই যে ওয়েলফেয়ার যে অ্যাসোসিয়েশন, এই একটি সংগঠন এই দৌড়ের আয়োজন করেছে এবং এখানে কিন্তু শিল্প সচিব মোহাম্মদ উবায়দুর রহমান তিনি কিন্তু এই ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেছে। তো সব কিছু মিলিয়ে যে এই দৌড়ে কিন্তু মাদককে যে না বলার জন্য তাদের যে প্রচেষ্টা এবং যে সাধারণ আমাদের যুবকদেরকে যে উৎসাহ জন্য কিন্তু তারা কিন্তু এই আয়োজন করেছে। তো এই ছিল মাগুরা স্টেডিয়াম গেট থেকে ম্যারাথন দৌড়ের সর্বশেষ। মাগুরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল বাপি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি থাকায় ইরানের সরকার বিরোধী বিক্ষোভ ও চলমান রাজনৈতিক অস্থিরতায় হস্তক্ষেপ করছে না রাশিয়া। আল জাজিরার বিশ্লেষণ বলছে, ইরান ইস্যুতে পুতিনের কোনো হুঁশিয়ারি আমলে নেবেন না ট্রাম্প। আর ইউক্রেন যুদ্ধ বন্ধের
প্রতিক্রিয়ায় স্বার্থ রক্ষার প্রশ্নে ওয়াশিংটনকে চটানোর দুঃসাহস দেখাবে না মস্কো। তবে বিশেষজ্ঞদের ধারণা ইরানের অর্থনীতি পুনর্গঠন ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আড়াল থেকে খামেনিকে সমর্থন ও পরামর্শ দেবেন পুতিন। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। খামেনির শাসনের অবসানের গুঞ্জন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের আশঙ্কা, পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির দেশে প্রত্যাবর্তনের সম্ভাবনা, এমন নানা কারণে বিশ্ব রাজনীতির হট্টাকর্তাদের নজর যখন ইরানে, তখন ইসলামী প্রজাতন্ত্রের অন্যতম মিত্রদেশ রাশিয়ার নীরবতা জন্ম দিচ্ছে নানা প্রশ্নের। অর্থনৈতিক দুরবস্থার জেরে ২৮ ডিসেম্বর ইরানে শুরু হওয়া বিক্ষোভ খুব কম সময়ই বদলে যায় সরকার বিরোধী আন্দোলনে। ২ সপ্তাহের বেশি সময় পর আন্দোলন রুখে দেওয়ার দাবি করে তেহরান। পুরো সময়টায় ওয়াশিংটনের সামরিক অভিযানের আশঙ্কা নিয়েই অভ্যন্তরীণ উত্তেজনা সামলাতে হয়েছে খামেনি সমর্থিত সরকারকে। তবে এই ঘটনা প্রবাহে রাশিয়ার নিষ্ক্রিয়তা ছিল চোখে পড়ার মতো। ১৩ জানুয়ারি প্রথম ইরান ইস্যুতে মুখ খোলে রাশিয়া। বাইরের কোনো শক্তি ইরানকে অস্থিতিশীল করতে মদদ দিচ্ছে এবং সেই সুযোগে পশ্চিমারা খামেনির শাসনযন্ত্রকে চাপে রাখছে মঙ্গলবার এমন একটি বিবৃতি দিয়েছে রুশ পররাষ্ট্র দপ্তর। পশ্চিমা দেশগুলো সাবেক সোভিয়েত রাষ্ট্র জর্জিয়া, ইউক্রেন বা কিরগিস্তানে অর্থ বিনিয়োগ করে এবং পরামর্শ দিয়ে তথাকথিত কালার রেভলিউশন ঘটিয়েছিল। কয়েক দশকেও এই ব্যাখ্যা ছেড়ে বের হতে পারেনি মস্কো, এমন পর্যবেক্ষণ এসেছে আল জাজিরার প্রতিবেদনে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইরানের গণ আন্দোলন নিয়ে কোনো প্রতিক্রিয়াই দেননি রুশ প্রেসিডেন্ট। আর একটু পেছনে তাকালে ৩ জানুয়ারি ট্রাম্পের নির্দেশে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশ ভেনেজুয়েলা থেকে মাদুরোকে তুলে আনার ঘটনায়ও নীরব ছিলেন পুতিন। আল জাজিরা বলছে, মস্কো আগ্রাসী বার্তা দিলেও তা আমলে নিতেন না ট্রাম্প। শুধু শুধু হাসির পাত্র হতো রাশিয়া, সম্মান ক্ষুণ্ণ হতো পুতিনের। এছাড়াও ইউক্রেন ইস্যুতেই ওয়াশিংটনের কাছ থেকে কিছু ছাড় পাওয়ার আশাও ছাড়তে হতো মস্কোকে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, বিক্ষোভ পরবর্তী ইরান পুনর্গঠনে পাশে দাঁড়ানো ছাড়াও অর্থনৈতিক, রাজনৈতিক ও কৌশলগত পরামর্শ এবং সহায়তার প্রশ্নে খামেনিকে হতাশ করবেন না পুতিন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এবার খেলার প্রসঙ্গ। অযত্ন অবহেলায় বেহাল পরিস্থিতি পাবনার ঈশ্বরদী স্টেডিয়ামের। প্যাভিলিয়ন, গ্যালারি ও ওয়াশরুমের দরজা জানালা কিছুই অবশিষ্ট নেই। মাদকাসক্তদের আখড়ায় পরিণত হয় স্টেডিয়ামটা, হারিয়েছে খেলার পরিবেশ। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, দ্রুত স্টেডিয়ামে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনা হবে। সোহাগ মল্লিকের ছবিতে মাসুদ রানার প্রতিবেদন। বেহাল মাঠেই ভাইয়ের সঙ্গে নেট প্র্যাকটিস করছেন ৮ম শ্রেণীর পড়ুয়া শাহরিয়ার। স্বপ্ন জাতীয় দলের ক্রিকেটার হওয়ার। আগে এই মাঠেই আমরা অন্য টিমের সাথে ম্যাচ খেলতাম যখন মাঠটা ভালো ছিল। এখন এই মাঠটা খারাপ হওয়ার জন্য আমরা কোনো বাইরে থেকে টিম ডাকতে পারি না। ঈশ্বরদীর আবুল মনসুর খান স্টেডিয়ামে ছড়িয়ে ছিটিয়ে আছে ঠিকাদারদের কংক্রিট ও বিটুমিন সহ বিভিন্ন উপকরণ। মাঠে এখন খেলার বদলে রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের সড়ক নির্মাণ সামগ্রী। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লার স্তূপ। প্রবেশ পথটিও খানাখন্দে ভরা। জরাজীর্ণ অবস্থায় পশ্চিম পাশে প্যাভিলিয়ন গ্যালারি। ওয়াশরুমের দেয়াল থেকে খসে পড়েছে পলেস্তারা। ময়লা, আবর্জনা আর আগাছায় ছেয়ে গেছে চারিপাশ। সীমানা প্রাচীর ভেঙে পড়ায় মাদক গ্রহণকারীদের আখড়ায় পরিণত হয়েছে জায়গাটি। যতটুকু আছে সেটুকু কিন্তু আমরা রক্ষা করতে পারছি না। সেখানে ফেলা হচ্ছে ঠিকাদারের উপকরণ। সেখানে মাঝে মধ্যে আপনার গোচারণ ভূমির মতো হয়ে গেছে। সেখানে আশেপাশে দেখছেন বড় বড় পাথর, খোয়া, কনস্ট্রাকশনের কাজ চলে, বড় বড় গাড়ি ঘোড়া চলে। আগে এখানে খেলাধুলা হয়তো, আন্তনগর খেলা হয়তো, বিভিন্ন দলের ফুটবল এখানে খেলতাম। আমরাও খেলতাম ভাই, আমরা অনেক খেলেছি। পারমাণবিকের মাটি ফেলানোর জন্য আমাদের এই জায়গাটা, প্লেসটা একদম নষ্ট হয়ে গেছে। আগে যেমন মাঠটা সুন্দর ছিল, আমরা চাই যেন এই মাঠটা আবার আগের মতো হয়ে আসুক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পাইলিংয়ের মাটি ফেলায় স্টেডিয়ামের ঘাস মরে পাথরে পরিণত হয়েছে। দ্রুত স্টেডিয়ামটি সংস্কারের দাবি খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের। এদিকে দ্রুত স্টেডিয়ামটি সংস্কার করে খেলার পরিবেশ ফিরিয়ে আনার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি খুব দ্রুত এটা ভিজিট করব, সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে এটা ভিজিটপূর্বক যে সমস্ত রিকমেন্ডেশন বা করণীয় যদি কোনো কিছু থাকে আমরা সেটা তাদের কাছে পাঠিয়ে দেব। ঈশ্বরদীবাসীরও আশা, স্টেডিয়ামটির মাঠে ফিরবে খেলোয়াড়রা, ফিরবে খেলা।
মাসুদ রানা, এখন, পাবনা। শেষ করছি এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ইসলামী আন্দোলনকে রেখে 11 দলের আসন সমঝোতা চূড়ান্ত। জামায়াত 179, এনসিপি লড়বে 30টিতে, বাকি আসনের ঘোষণা শিগগিরই। আরেকটা পার্টি আমাদের সাথে সূচনায় ছিল, এখানে দেখা যাচ্ছে না, তারা নিজেদের নিয়ে আরো বোঝাপড়া করছেন, তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে, তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন, আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। দলীয় প্রধানকে ভোটে জেতাতে বিএনপি, জামায়াত ও এনসিপির নানামুখী কৌশল। গতানুগতিক প্রচারণা চালালে পরাজয়ের আশঙ্কা, মত বিশ্লেষকদের। নিখোঁজের 21 দিন পর কেরানীগঞ্জ থেকে মা মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার। প্রধান সন্দেহভাজন গৃহ শিক্ষিকা সহ 4 জন পুলিশে হেফাজতে। 75 দেশে অভিবাসন ভিসা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের কৌশল, বলছেন বিশেষজ্ঞরা। আলোচনায় মিলতে পারে ছাড়, বাংলাদেশকে এখনই প্রস্তুতি নেওয়ার পরামর্শ। এবং অবশেষে বিসিবির আশ্বাসে মাঠে ফিরছেন ক্রিকেটাররা। আজ থেকে শুরু বিপিএল এর ঢাকা পর্ব। রাতে বিসিবি ফ্রাঞ্চাইজি ও খেলোয়াড়দের সভায় সিদ্ধান্ত। এই ছিল এখন বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।